আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের পাঠ্য বইয়ের যেই নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ক্লাসে আমরা আজকে আলোচনা করব আমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে 1 থেকে 15 নম্বর সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খেয়াল করে দেখো। আমাদের প্রশ্ন নাম্বার 1-এ কি বলেছে? 1 নম্বর প্রশ্নে বলেছে বিশদ আয় বিবরণীর প্রথম ধাপের ফলাফল কোনটি? বিশদ আয় বিবরণীর প্রথম ধাপের ফলাফলের নাম হচ্ছে মোট মুনাফা। বিশদ আয় বিবরণীতে আমরা মূলত তিনটা ধাপে আমরা হিসাবগুলো করে থাকি। তিনটা ধাপ কি কি ভাইয়া? 1 নম্বরে হচ্ছে মোট মুনাফা, এই 1 নম্বরে হচ্ছে কি মোট মুনাফা, 2 নম্বরে হচ্ছে পরিচালন মুনাফা এবং 3 নম্বরে হচ্ছে নিট মুনাফা। এই তিনটা ধাপে আমরা আসলে বিশদ আয় বিবরণীটা তৈরি করে থাকি, তাই না? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে। প্রশ্ন নাম্বার 2 বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয়? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হয়। কিভাবে একটু খেয়াল করো। আমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য, তাই না? তাহলে আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাকে কিন্তু সমাপনী মজুত পণ্যটা বাদ দিতেই হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে পরিচালন আয়। একটা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য পরিচালন আয় হচ্ছে পণ্য বিক্রয় করা, একটা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য পরিচালন আয় হচ্ছে সেবা প্রদান করা। তার মানে একটা হচ্ছে পণ্য বিক্রয় আর একটা হচ্ছে সেবা আয়। তাহলে হচ্ছে 2 ও 3 কোথায় আছে? গ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। এই 2 ও 3 উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য গ। ওকে, 3 নম্বরের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4। বলা আছে নিচের কোনটি সঠিক? দেখো, মুনাফা মূলধনের অংশ না, মুনাফা মূলধনের হ্রাস ঘটায়, এটাও সত্য না। মূলধন শুধুই মুনাফা থেকে আসে, এটাও সত্য না। মুনাফা আমার মূলধনের বৃদ্ধি ঘটায়। তার কারণ আমরা একদম বছর শেষে গিয়ে যখন আর্থিক অবস্থার বিবরণী করি তখন কিন্তু মুনাফাটাকে মালিকানা সত্ত্ব বা মূলধনের সাথে যোগ করে তারপরে আমরা হিসাব করি, তাই না? তার মানে মুনাফা মূলত কি করে? মুনাফা মূলত আমার প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণকে বৃদ্ধি ঘটায়। ওকে, এরপর দেখো কি বলা আছে। মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমি যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টুকু বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমার কি বের হবে? আমার মোট মুনাফা বের হবে। ওকে, এরপরে 6 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত হলো। দেখো, বিক্রয় এটা একটা পরিচালন আয়, আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম। পরিচালন আয়, বিক্রয় একটা কি আয়? বিক্রয় একটা পরিচালন আয়। তাহলে বিক্রয় ছাড়া বাকি দুইটা আমার জন্য কি? অন্যান্য আয়। উত্তর কি 1 এবং 3? এই উত্তর কি 1 এবং 3, এই দুইটা হচ্ছে কি আমার জন্য অন্যান্য আয়। এই দুইটা কি আমার জন্য অন্যান্য আয়। 7 নম্বর প্রশ্নে বিক্রয় 18,000, প্রারম্ভিক মজুত পণ্য 2,500, সমাপনী মজুত পণ্য 1700, ক্রয় 13,400 এবং ক্রয় পরিমাণ 700 হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? আচ্ছা দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ উপরে এটা মুছে ফেলছি না, 13,400 যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ। এই তিনটা জিনিস আমরা যোগ করে দিব, তাই না? তাহলে যোগ করি তো ভাই। 2,500 যোগ 13,400 যোগ 700 যোগ করলাম, তাহলে এই জায়গায় আসে কত? 16,600। বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য 1,700 সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব 1,700। তাহলে থাকবে কত? 14,900। 14,900 কই আছে? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক। ভাইয়া
বিক্রিত কি বের করতে বলছে আমাকে? বলছে বিক্রিত পণ্যের ব্যয় বের করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমি যোগ করে দিব নিট ক্রয়, যোগ করব সকল প্রকার প্রত্যক্ষ খরচ, বাদ দিয়ে দিব আমি বিক্রিত পণ্যের ব্যয়, বাদ দিয়ে দিছে, আমার উত্তর বের হয়ে গেছে। চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 8, বলা আছে অবচয় হলো। অবচয় হচ্ছে আমার স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত যেই হ্রাসটা হয়, আমার স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত যেই ক্ষতিটা হয় সেটাকে আমরা বলি অবচয়। যেমন এই যে দেখো গ নম্বরে বলা আছে ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের মূল্যের অবনতি। আমি স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে করতে ওটার যে মূল্যের অবনতিটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অবচয়। তাহলে 8 উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। এই প্রশ্ন নাম্বার 9 বলা আছে যে সম্ভাব্য কুঋণ সঞ্চিতি রাখা হয় যখন প্রাপ্য হিসাবের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হইতে পারে তখন। মানে আমি আমি সঞ্চিতিটা রাখি কেন? যে আমি কারো কাছে টাকা পাইতাম, ও ভদ্রলোক যদি আমাকে টাকা না দেয় তাহলে এটা আমার জন্য পরবর্তীতে একটা তারল্য সংকটে দেখা দিবে। এজন্য আমি আগে থেকেই অল্প কিছু টাকা আলাদা করে রাখি, যে ওই ভদ্রলোক যদি আমাকে টাকা নাও দেয় আমার যেন তারল্য সংকটটা দেখা না দেয়, সেই জন্য, তাই না? আচ্ছা, এরপর 10 নম্বরে বলছে যদি মুনাফা 70,000 টাকা, পরিচালন ব্যয় 35,000 টাকা, অন্যান্য আয় 15,000 টাকা হয় তবে নিট মুনাফা কত? সূত্র কি ভাইয়া? মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার থাকবে হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয়, যোগ করলে তাহলে আমার আসবে কি? আসবে হচ্ছে আমার জন্য নিট মুনাফা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। 10 উত্তর কি? 10 উত্তর হচ্ছে আমার জন্য ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে বলেছে মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি? মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হয়ে যায় তার কারণ হচ্ছে আমার পরিচালন খরচটা বেশি হয়ে যায়। মোট মুনাফা ঠিক আছে, মোট মুনাফার চাইতেও যদি আমার ব্যবসায় পরিচালন ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমার তখন কি হয়ে যাবে? আমার তখন কিন্তু নিট ক্ষতি চলে আসবে। ওকে, কোনটি পরিচালন ব্যয়? অফিস খরচ, এটা একটা পরিচালন ব্যয়, তাহলে 12 উত্তর হচ্ছে ক। 13 নম্বর প্রশ্ন বলেছে প্রদেয় হিসাব আর্থিক বিবরণীর কোন অংশে বসে? প্রদেয় হিসাব এটা একটা দায় এবং এই দায়ের মেয়াদ 1 বছরের কম, এই কারণে এটাকে আমরা চলতি দায় বলি, এবং এইটা এই কারণে আমার কোন পাশে বসে? এটা এই কারণে আমার ওই চলতি দায়ের পাশে বসে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ, চলতি দায়। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 14। 14 নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া? বলেছে লিনা ট্রেডার্স এর হিসাবের বইতে মিনা অ্যান্ড সন্স হিসাবে ডেবিট ব্যালেন্স 500 টাকার দ্বারা লিনা হিসাবকে কি বোঝায়? আচ্ছা, এটাকে বোঝায় হচ্ছে কি আমার জন্য একটা সম্পদ। কি বোঝায় ভাইয়া? আমার জন্য একটা সম্পদ বোঝায়, কারণ কোনো ব্যক্তি, দেখো ডেবিট উদ্ধৃত প্রকাশ করেই দুইটা জিনিস, ব্যয় বা সম্পদ। এখন কোনো ব্যক্তি আমার জন্য ব্যয় হইতে পারে না, যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে আমি ধরেই নিচ্ছি তিনি হচ্ছেন আমার জন্য একটা প্রাপ্য হিসাব, এবং প্রাপ্য হিসাব আমার জন্য একটা সম্পদ, তাই না? আচ্ছা, এরপরে দেখি 15 নম্বর প্রশ্নে কি বলেছে? তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইড বাই চলতি দায়। তরল সম্পদ বের করার সূত্র হচ্ছে এই তারল্য অনুপাতের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইড বাই চলতি দায়। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, তরল সম্পদ ডিভাইড বাই চলতি দায়। ওকে, ভালো কথা। এখন তরল সম্পদ আবার কেমনে বের করে? তরল সম্পদ এটা বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য এবং অগ্রিম খরচ, তাই না? তো সেই হিসাবে আমরা সূত্র হিসাবে নিতে পারি এই ঘ নাম্বারটা, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইডেড বাই চলতি দায়।
তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাই, আমাদের ১০ম অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ে যেই ১৫টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল। কারণ আমাদের প্রতি বছর পাঠ্য বইয়ের প্রশ্ন থেকেই কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা কিন্তু সবগুলো প্রশ্নই খুবই সময় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।